প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জনাব সোহেল তাজ, জনাব তাজউদ্দিন আহমেদের সন্তান সোহেল তাজকে ফোন করেছেন। কী কারণে ফোন করেছেন আমরা একটু পরে দেখব, এবং আমি মনে করি এই ফোনটা ডক্টর ইউনূসের দিক থেকে অত্যন্ত স্মার্ট একটা মুভ। এবং স্মার্ট মুভ মানে এমনি খুব পলিটিক্যাল কৌশল বা এরকম কারণে না, দেশের ভবিষ্যতের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। সে কারণেই আমি এটাকে খুব ছোট করে দেখতে রাজি নই, এটাকে বেশ বড় করেই দেখতে চাই। যুগান্তর একটা রিপোর্ট এসছে, সেখানে সোহেল তাজের ফেসবুক স্ট্যাটাসই আসলে এই খবরের ভিত্তি। সেখানে তিনি লিখছেন, সোহেল তাজ লিখছেন, 3 দফা দাবি আপডেট। আপনারা সবাই শুনে আনন্দিত হবেন যে আজকে সকালে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাকে ফোন করেছিলেন এবং ওনার সঙ্গে আমার বেশ কিছুক্ষণ কথা হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাজউদ্দিন আহমদ এবং জাতীয় চার নেতার অবদানের কথা তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তিনি আমাকে আশ্বস্ত করেন যে এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তিনি পদক্ষেপ নেবেন যাতে নতুন প্রজন্ম আমাদের মহান মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারে। ঘটনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে জনাব সোহেল তাজ 3 নভেম্বর জেল হত্যা দিবসকে সামনে রেখে তিনি ডক্টর ইউনূসের বাড়ি যমুনা, উনি যেখানে বাস করছেন, যমুনা অভিমুখে পদযাত্রা ছিল, স্মারকলিপি দেওয়ার কথা ছিল এবং একটা সেন্সিবল সরকারের ক্ষেত্রে যা হয় তাই হলো। তিনি যখন প্রস্তুতি নিচ্ছিলেন পদযাত্রার তখন সেটা করতে হয়নি। প্রধান উপদেষ্টার অফিস থেকে প্রতিনিধি এসে তার স্মারকলিপি নিয়ে গিয়েছিল এবং তারপর এই ঘটনা যে তাকে ফোন করা হয়। আমরা জানি যে সোহেল তাজ কয়েকটা দাবি নিয়ে রিসেন্টলি খুব কথা বলছেন এবং তার এই দাবিগুলো সবগুলোর সাথে আমাদের একমত হওয়া ছাড়া কোনো উপায় নেই। অনেকগুলো ইস্যুজ আছে। আমাদের যে প্রথম প্রজাতন্ত্র দিবস ঘোষণা করার দাবি তিনি করছেন 10 এপ্রিল, যেদিন আমাদের প্রবাসী সরকার গঠিত হয়েছিল সেদিনটাকে, এছাড়া অন্যান্য জাতীয় চার নেতা সহ অন্যান্য অনেকের যে মুক্তিযুদ্ধে অবদান সেটাকে স্বীকৃতি দেয়া। আমি অনেক সময় একটা কথা বলি, আওয়ামী লীগ তার ন্যারেটিভ, মুক্তিযুদ্ধে নিয়ে যে তার ন্যারেটিভ, তাতে শেখ মুজিবুর রহমানকে একমাত্র ব্যক্তি মানে গডের সমতুল্য করে তোলার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের ইতিহাসে। তাতে বহু গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্র বাদ দেই আরও নায়ক আছেন, তাদেরকে একেবারে লাইমলাইট থেকে সরিয়ে দিয়েছেন, ইতিহাস থেকে সরিয়ে দিয়েছেন। আমরা বুঝতে ভুল করব না যে মাওলানা ভাসানী শেখ মুজিবুর রহমানেরও নেতা, কিন্তু উনি যেহেতু একসময় আওয়ামী লীগের সাথে, শেখ মুজিবুর রহমানের সাথে সমস্যা করে উনি বেরিয়ে নতুন পার্টি করেছেন এবং শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার পর যেহেতু তার সাথে সংঘাত ছিল তাকে বাদ দিল, ইতিহাস থেকে ধরে নিলাম কাগজে কলমে। জিয়াউর রহমানের দল রীতিমতো তাদের প্রধান প্রতিপক্ষে পরিণত হলো, তাকেও বাদ দিলেন। কিন্তু পলিটিক্যাল লিডারশিপের ক্ষেত্রে যদি চার নেতা, বিশেষ করে জনাব তাজউদ্দিন আহমেদের কথা বলি, মানে এটা টু সাম এক্সটেন্ট অবিসংবাদিত ব্যাপার যে বাংলাদেশের যুদ্ধকালীন সময় যখন শেখ মুজিবুর রহমান দেশে ছিলেন না, উনি পাকিস্তানিদের কাস্টাডিতে ছিলেন, তার এই যাওয়া না যাওয়া নিয়েও অনেক আলোচনা আছে। এখানে আমি একটু স্মরণ করতে চাই, তাজউদ্দিন আহমেদেরই কন্যা শারমিন আহমেদ চমৎকার একটা বই লিখেছেন, তাজউদ্দিন নেতা ও পিতা, অনেক আগে পড়েছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো ইতিহাসের দিক তিনি তুলে এনেছেন। আমি প্রায় একটা কথা বলি, মানে শারমিন আহমেদ যা লিখেছেন তাই একেবারে সব চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে তা না, কিন্তু একটা ডিফারেন্ট বয়ান আমাদের সামনে এসে হাজির হয়েছে। সেখানে কি পরিস্থিতিতে, কি প্রেক্ষাপটে শেখ মুজিবুর রহমান পাকিস্তান সেনাবাহিনীর সাথে গ্রেফতার হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, যখন তাজউদ্দিন আহমেদ ন্যূনতম একটা তার স্বাধীনতার ঘোষণা রেকর্ড করতে পারেননি, শেখ মুজিবুর রহমান সেটা দেননি। এবং আপনারা আগ্রহীরা এই বইটা পড়বেন, খুবই ইন্টারেস্টিং একটা বই। এবং রিসেন্টলি উনি কথা বলছেন, শারমিনের কথা বলছি, উনি সাক্ষাৎকার দিচ্ছেন, অনেক অজানা তথ্য আমাদের সামনে নিয়ে আসছেন, প্লাস এখনকার এই সরকার কি করছে না করছে, তাদের প্রতি কি এক্সপেকটেশন, সেগুলো নিয়ে কথা বলছেন। যাই হোক, যে কথাটা বলছিলাম, শেখ মুজিবুর রহমান ছিলেন না সেই সময়টাতে, বাংলাদেশকে কিভাবে নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধকে নেতৃত্ব দিয়েছেন, পলিটিক্যাল নেতৃত্ব দিয়েছেন তাজউদ্দিন আহমেদ, সেটা মোটামুটি খুবই সর্বজন স্বীকৃত একটা প্রতিষ্ঠিত সত্য। আমরা নিশ্চয়ই অনেকে মূলধারা 71 বইটা পড়েছি, সেই বইটাতে পাতায় পাতায় এই ধরনের তথ্য আমাদের সামনে আছে। তো সেই তাজউদ্দিন আহমেদ, যিনি শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের সাথে বিট্রে করেননি, ছেড়ে যাননি, এবং অন্য বাকি 3 নেতা, তিনি সহ মোট 4 নেতা, প্রত্যেকে শেষ পর্যন্ত আওয়ামী লীগের ছিলেন। এমনকি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর যখন অনেকেই কম্প্রোমাইজ করে রীতিমতো মন্ত্রিসভাটায় আবার গেছে, প্রাণে তো বেঁচেছেনই, বেনিফিট নিয়েছেন, সেসব কিছু করলে এরা বেঁচে যেতে পারতেন, তারা মারাও গেছেন, কিন্তু এই মানুষগুলোকেও স্বীকৃতি আওয়ামী লীগ দেয় নাই। মানে এইটাই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার।
অন্য সব বাদ। কেন? কারণ তাজউদ্দিন আহমেদ যদি কিছুটা লাইমলাইট নেয়, সৈয়দ নজরুল ইসলাম যদি কিছুটা লাইমলাইট নেয়, মনসুর আলী যদি কিছুটা নেন, কামরুজ্জামান যদি নেন, সেক্টর কমান্ডার্সরা নেন, জিয়াউর রহমান নেন, তার তো একটা আলাদা জায়গা আছেই। ভাসানী নেন, প্রত্যেকে কিছু কিছু আলো নিতে থাকলে মুজিবের ওপরে যে একমাত্র আলো, একমাত্র ব্যক্তি মুজিব, হি ইজ দ্য গড, এই পারসেপশনে ক্ষতি হয়। সেটাই তারা করেছিল। এবং ডক্টর ইউনূসের এই ফোনের গূঢ় অর্থ, যে বাক্যটার কথা বলছি, যে সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসটা সঠিক ইতিহাস, এখানে অবশ্য একটা ডিবেট আছে। আমি এটা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করেছিলাম যেদিন আমি আমাদের মুজিব জাতির পিতা ইস্যুতে ডিবেট হয়েছিল। সেদিন বলেছিলাম আসলে অবজেক্টিভ বা সঠিক ইতিহাস বলে কিছু নাই, সত্যি নেই। ইতিহাসে কিছু ফ্যাক্টস আমরা জানতে পারি, যে এই ঘটনাগুলো ঘটেছে, কিছু ফ্যাক্টস অবিসংবাদিত, কিন্তু ফ্যাক্টস বেসড ইন্টারপ্রিটেশন অনেক সময়ই আমরা আসলে নানাজন নানাভাবে করবো। এমনকি ফ্যাক্টসেরও যেগুলো জেনুইন ভিডিও বা অডিও ডকুমেন্ট নেই, সেগুলোরও ফ্যাক্টস আমাদের জন্য সাবজেক্টিভ ট্রুথ হয়ে উঠতে পারে, যে আমি বিশ্বাস করি বা করি না, হতে পারে। তারপরও সঠিক বলতে আমরা এটুকু বুঝি যে অবজেক্টিভলি চেষ্টা করা, যা যা ঘটেছে মোটামুটি সেটা সামনে আনা। এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে যদি এই সরকার এই কাজটা শুরু করে যেতে পারেন। আমি মনে করি ডক্টর ইউনূসের সরকারের এই কাজটা শুরু করা উচিত, জেনুইনলি বাংলাদেশের একটা মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা। নিশ্চিতভাবেই সেখানে মুজিব খুব বড় নাম এবং প্রধান নাম। আমি কারো হয়তো ভালো লাগবে না, আমি স্বীকৃতি দেই। সব জানার পরও আমাদের যে শেষ অংশে এসে আমাদের মুক্তিযুদ্ধের লড়াই তো আমরা যদি হিসাব করি অনেক আগে থেকে শুরু হয়েছে, অনেক আগে থেকে, সেটা নিয়ে আরেকদিন আলোচনা করব। কিন্তু পরের দিকে এসে আসলে বিশেষ করে 6 দফা দেওয়ার পর থেকে, 66 সালের পর থেকে তিনিই প্রধান পুরুষে পরিণত হয়েছেন। তিনি স্বাধীনতা চান নাই, আমি বিশ্বাস করি, বাট মুক্তিযুদ্ধ তার নামে হয়েছে, এটাও আমি বিশ্বাস করি। সো উনি সবচেয়ে বড় নাম। কিন্তু যে ডিবেট আছে, আমি দেখলাম জনাব সোহেল তাজও সেই জিনিসটাই করছেন, উনিও করছেন, আমরা অনেকেই করছি, যে বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্স আছেন, অনেকেই আছেন, অনেকেই আছেন। সো ওই সবাইকে আসলে নিয়ে আসার কাজ, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কে কীভাবে কতটুকু কেমন রোল প্লে করেছে, সেটা যদি মোটামুটি অবজেক্টিভ জায়গা থেকে দেখার একটা চেষ্টা এই সরকারের আমল থেকে শুরু হয়, এবং এরকম একটা ইতিহাস রচনা শুরু হয়, ইতিহাসের এই জায়গাগুলো খুঁজে দেখার চেষ্টা করা শুরু হয়, সেটা চমৎকার ব্যাপার হবে। সো ডক্টর ইউনূসের এই ফোন, তার মাধ্যমে তিনি যে বার্তা দিয়েছেন, আমি এটাকে খুবই স্মার্ট একটা মুভ মনে করি। কারণ এভাবেই আসলে আওয়ামী লীগের ফালতু মিথ্যা যে ন্যারেটিভ আমাদের সামনে দীর্ঘদিন আনা হয়েছে, আমাদের শিশুদেরকে পড়ানো হয়েছে, যদিও এটা যে সবাই খুব খেয়েছে তা না, তারপরও সেটাকে কমব্যাট করার এটাই বেস্ট পথ।